নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচন যে বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ নির্বাচন হতে চলেছে, এই বিষয়টা কিন্তু প্রথম থেকেই খুব ক্লিয়ার ছিল এবং এই জন্যই প্রথম থেকে নির্বাচন কমিশন কোমর বেঁধে নেমেছে যাতে এই নির্বাচনে যত রকম ভাবে ভোট কাটা বা রিগিং বা ছাপ্পা বা গুন্ডামি যা হয় সেগুলোকে যাতে রোধ করা যায়, সেই টার্গেট নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশন এবং তার জন্য একাধিক স্টেপ নিয়েছে। আরেকদিকে কোমর বেঁধে নেমেছে প্রধান বিরোধী দল বিজেপি। তাদেরকে দেখা যাচ্ছে প্রথম থেকে পরিবর্তন যাত্রা এবং তারপর জনসংযোগ এবং এরপর নির্বাচনী প্রচারে দিকে দিকে প্রার্থীরা নেমে গেছেন। অন্যান্য বার নির্বাচনে দেখা যায় যে বিজেপি অনেক দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করছে, কিন্তু এবারে দেখা গেল বিজেপির প্রার্থী তালিকা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে গেল। 3 দফায় পরপর প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেল এবং তারপরেই কিন্তু জেলায় জেলায়, গ্রামে গ্রামে, শহরে গঞ্জে সর্বত্র প্রার্থীরা নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। ঘরে ঘরে গিয়ে তারা প্রচার চালাচ্ছেন। শুধু বিজেপি নয়, অন্যদিকে সিপিএমও কিন্তু এইভাবেই কিন্তু নিজেদের প্রচার শুরু করে দিয়েছে, নির্বাচনী প্রচারে তারা নেমে পড়েছে। কিন্তু সেদিক থেকে দুটো বিরোধী দল, প্রধান বিরোধী দল এবং আরেকটি বিরোধী দল যেভাবে জান প্রাণ লাগিয়ে প্রচারের দিকে এগিয়ে গেছে, প্রচার শুরু করে দিয়েছে, সেই অর্থে মারাত্মকভাবে যে প্রচারে নেমেছে তৃণমূল, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তৃণমূলের কিন্তু এবার প্রচার বেশ নির্জীব বলে মনে হচ্ছে। যদিও খবর পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি আর ভাড়ারে টাকা নেই, 400 কোটি টাকা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এদিক ওদিক থেকে ধরা পড়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা ভোট মেশিনারি চালানোর প্রধান রসদ টাকা ছড়ানো, সেই টাকা ছড়ানোটা এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে করতে পারছেন না। তার ফলে এবার নাকি ভোটের প্রচার অনেকটা নির্জীব বা ম্রিয়মাণ হয়ে গেছে। অথবা এটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষের ঘন্টা শুনতে পাচ্ছেন, খুব দুধের রাজনীতিবিদ তো, প্রথম থেকেই স্মেল করে নিতে পারেন যে কি হতে চলেছে। সেই কারণে হয়তো এবার ভোটের প্রচারে ততটা উৎসাহ দেখাচ্ছে না তৃণমূল, যে প্রচার করে হবেটা কি, জিততে তো পারবোই না। তো যাই হোক, কিন্তু ভোটের প্রচারের সঙ্গে বা ভোটের সঙ্গে, ইলেকশনের সঙ্গে একটা বিষয়ের খুব মিল আছে। সেটা সেই মিলটা ছোট থেকে প্রত্যেকটা মানুষ এক্সপিরিয়েন্স করে, সেটা হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন। সারা বছর একটা ছাত্র বা ছাত্রী কি পড়াশুনো করলো, সেই বিষয়টা নির্ণায়ক হিসেবে অ্যানুয়াল পরীক্ষাকে দেখা হয়। অর্থাৎ সারা বছর পড়াশুনোর খতিয়ানটা অ্যানুয়াল পরীক্ষায় পাওয়া যায়। সারা বছর যদি কেউ খুব ভালো পড়াশোনা করে, তার ফল অ্যানুয়াল পরীক্ষায় পাওয়া যায়। যদি একেবারেই কেউ পড়াশোনা না করে ফাঁকি মারে, তার ফলও অ্যানুয়াল পরীক্ষায় দেখা যায়। নির্বাচনটাও সেই রকমই। একটা বছর ধরে কি করলো একটা দল, যে দল প্রধান ক্ষমতায় রয়েছে, তারা এত টাকা হাতে পেলো, এত ক্ষমতা হাতে পেলো, সেই ক্ষমতা বা সেই টাকা দিয়ে তারা কতটুকু মানুষের কাজে লাগাতে পারলো, কতটুকু উন্নয়ন করলো, সেটাই দেখার জন্য কিন্তু নির্বাচন হয়। এবং নির্বাচনে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়, সাধারণ মানুষ নিজের ইচ্ছা খুশি মতো যদি ভোটটা দিতে পারে, তাহলে সেক্ষেত্রেই বোঝা যায় যে কোন সরকার কতদূর যোগ্য মানুষকে সেবা করার। সবাই তো আসে রাজনীতিতে মানুষের কাজ করতে, হাত জোর করে বলে তারা, কিন্তু সে কতটা মানুষের কাজ করার যোগ্য, উপযুক্ত, সেটা তখনই বিচার হয়ে যায় যখন সে ভোটটা পায়। অনেক ভোট পেয়ে যে জয়যুক্ত হয়, বোঝা যায় যে সেই মানুষের জন্য উপযুক্ত। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হিসাবটা পুরো আলাদা। কারণ পশ্চিমবঙ্গে মানুষের জন্য কাজ না করেও কিন্তু ভোট অনেক পাওয়া যায়। তার কারণ এখানেও একটা অ্যানুয়াল পরীক্ষার সঙ্গে ম্যাচ পাওয়া যায়। যে সমস্ত ছেলেপুলে সারা বছর পড়াশুনো করে না, বেয়াদপি করে, বদমাইশি করে, ঠিক মতো পড়াশুনো করে না, স্কুলে যায় না, তারা শেষ মুহূর্তে দুটো ট্রিক্স খাটায়। হয় তারা পরীক্ষার ঠিক আগে তাদের অভিভাবকদের বা টিচারদেরকে দেখানোর জন্য প্রচন্ড পড়াশুনো শুরু করে দেয়, যেন কত না তারা পড়ছে। এবং তারপরেও যখন দেখে যে সেই পড়াশুনো সারা বছর ধরে যেটা করার কথা সেটা যখন হলো না, পরীক্ষায় সেই ফল হবে না, পরীক্ষায় সেই রকম ভাবে অ্যান্সার লিখতে পারছে না, তখন তারা যেটা দ্বিতীয় কাজ করে সেটা হচ্ছে টুকলি। তারা সঙ্গে করে চোতা নিয়ে আসে এবং সেই চোতা থেকে দেখে টুকলি করে, এবং তাতে যদি তারা সাকসেসফুল হয়ে যায় এই টুকলিতে, তাহলে তারা কিছুটা অন্তত মার্কস পেয়ে যায় বা ভালো রকম মার্কস পেয়ে তারা তবু পাস করতে পারে। আর যদি সেটা না করতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা ফেল করে। কিন্তু রাজনীতিতে এই টুকলি জিনিসটা বা চোতা নিয়ে এসে টুকলি ব্যাপারটাই সব থেকে বড় নির্ণায়ক হয়ে উঠেছিল শেষ কয়েক বছরে। অর্থাৎ বামফ্রন্ট আমলের মাঝামাঝি থেকে এই তৃণমূল আমল পর্যন্ত এই শেষ পয়েন্টটাই খুব নির্ণায়ক হয়ে উঠেছিল। তার কারণ যতই এখন আপনার আশপাশে আপনি তাকিয়ে দেখুন, সর্বত্র একেবারে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। আপনার যে রাস্তা সারা বছর একেবারে চলার অযোগ্য ছিল, সারাক্ষণ জল জমে থাকতো,
হঠাৎ করে ভোটের আগে দেখুন সেই রাস্তা সারানোর জন্য একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে মিস্ত্রি কর্মীরা। সেখানে সামনে লম্বা একটা বোর্ড লাগানো, পথশ্রী উন্নয়ন করা হচ্ছে, এবং সেখানে একটা হাসি মুখের ছবি। সেখানে হাসি মুখের ছবিতে হয় মুখ্যমন্ত্রীর ছবি, না হয় আপনার এরিয়াতে যিনি বিধায়ক আছেন তার ছবি, অর্থাৎ তিনি এই উন্নয়নটা করাচ্ছেন ঠিক ভোটের আগে, যাতে আপনাদের কাছে দেখানো যায় দেখুন কত উন্নয়ন হচ্ছে। এবং এই নজারা আপনি নজর ঘোরালে আপনার আশপাশে সব জায়গায় দেখতে পাবেন। আমি আমার এলাকাতে প্রচুর দেখতে পাচ্ছি, যেখানে একটা জায়গায় টাইলস লাগানো রয়েছে, একটা কোনো গাছের জন্য একটা জায়গা করা রয়েছে, সৌন্দর্যায়ন করা রয়েছে রাস্তার পাশে। আপনারা দেখতে পাবেন শ্যামবাজার থেকে যদি আপনারা রাজবল্লভ পাড়ার দিকে যান, দেখতে পাবেন যে দুদিকের যে ফুটপাত রয়েছে সেখানে ছোট ছোট গাছ লাগানো রয়েছে সৌন্দর্যায়নের জন্য, এবং সেই গাছের চারপাশটায় টাইলস লাগানো ছিল। সেই টাইলস গুলো রাস্তার ধুলোতে অপরিষ্কার হয়েছিল, সেটাকে যদি সাবান জল দিয়ে পরিষ্কার করা যেত তাহলেই পরিষ্কার হয়ে যেত, কিন্তু না, সেটা করা হলো না। সমস্ত টাইলস খুলে ফেলা হলো, খুলে নতুন করে টাইলস লাগিয়ে দেখা হচ্ছে দেখুন কত উন্নয়ন হচ্ছে। আপনারা যদি দেখতে পান যে উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টের দিকে যেতে যে ভিআইপি রোড যায়, সেই ভিআইপি রোডের পাশেই একটা জায়গা আছে গোলাঘাটা। সেই গোলাঘাটাতে কিন্তু একটা সুন্দর ছোট মতো দেবী ঘাট ছিল, একটা বিসর্জনের দেবী ঘাট ছিল, একটা পার্ক মতো ছিল। সেই পার্কটা মোটামুটি ঠিকই ছিল, সেটা এই মুহূর্তে ভাঙচুর করার কোনো দরকারই ছিল না, যথেষ্ট ভালো ছিল। কিন্তু সেই পার্ক ভাঙচুর করা হলো। সেই পার্ক ভাঙচুর করলেন কে? সেই এলাকার যিনি বিধায়ক আছেন, অর্থাৎ সুজিত বসু, তিনি ভাঙচুর করলেন। দমকল মন্ত্রী হিসেবে তিনি মোমোর কারখানায় আগুন যখন লেগেছে সেখানে যাওয়ার সময় পেলেন না, তিনি তখন ওই ভাঙচুর করা পার্ককে নতুন করে যে তৈরি করা হয়েছে আরো ঝকঝকে করে মানুষকে দেখানোর জন্য, তাতে তো কাটমানি অনেক পকেটে ঢুকেইছে, কিন্তু সাধারণ মানুষের চোখটায় দেখানো তো গেল, চোখে আইবাস তো করা গেল যে দেখুন কত উন্নয়ন হয়েছে। তো সেই কারণে যখন মোমোর দোকানে মোমোর কারখানাতে আগুন লাগলো, তিনি যেতে পারলেন না দমকল মন্ত্রী হয়ে, তিনি ওইখানে হাসি মুখে বসে রইলেন, না পার্কের উদ্বোধন হচ্ছে, যে পার্ককে ভাঙার কোনো প্রয়োজনই ছিল না। এরকম অনেক কিছু আপনারা আশপাশে নজর ঘোরালেই দেখতে পাবেন যে উন্নয়ন এখন কিভাবে রাস্তায় একেবারে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো এই উন্নয়ন তো হলো, কিন্তু এর পরের যে বিষয়টা, অর্থাৎ উন্নয়ন দেখিয়ে যখন সাধারণ মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায় করা যাবে না, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভয় দেখানো, বাড়িতে থান কাপড় দিয়ে আসা, অথবা গোলাগুলির ভয়, খুন করে দেবার ভয়, বা খুন তো হয়ও, আমাদের এখানে প্রিপোল এবং পোস্টপোল ভায়োলেন্স যে কি ভয়ঙ্কর ভাবে হয় সেটা তো আপনারা দেখেইছেন। তো এই ভয় দেখানোর জন্য যা যা দরকার, অর্থাৎ গোলা বারুদ, বন্দুক, ছুরি, এই বিষয়গুলো তখন আসে। এই বিষয়গুলোতেই কিন্তু সবসময় শাসক দল বিরোধীদেরকে মাত দিয়ে দেয়, কারণ যে পরিমাণ ক্ষমতা তাদের হাতে থাকে, অর্থাৎ পুলিশ প্রশাসন যেভাবে তাদের কৃতদাস হয়ে যায়, তখন দাঁড়িয়ে বিরোধী দল কি করতে পারে? বিরোধী দলগুলো তখন অসহায় অবস্থা ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু এই বিষয়টাই যাতে এবার না হয়, তার জন্য ইলেকশন কমিশন প্রথম থেকে একেবারে কোমর বেঁধে নেমেছে। ইলেকশন কমিশন ইতিমধ্যেই বলে দিয়েছে যে 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী কিন্তু আসবে এবার, এবং এসে পুরো বিষয়টাকে ভোটের সময় এবং ভোট পরবর্তী সময়েও কিন্তু পশ্চিমবঙ্গে তারা অবস্থান করবে। কোথাও যদি কোনো গোলমাল হয় তারা সেইখানে কিন্তু অ্যাকশন নেবে, সরাসরি অ্যাকশন, কাউকে ছেড়ে কথা বলবে না। এবং তার সঙ্গে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে প্রায় ইনভ্যালিড করে দেওয়ার অবস্থায় নিয়ে গেছেন, এবং সেখানে দাঁড়িয়ে এই কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের বড় বড় পদগুলো যেখান থেকে আসল কলকাঠিটা নড়ে, সেখানেও কিন্তু পুরো রদবদল করে দিয়ে অন্যান্য নিজেদের অফিসারদেরকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ চারদিক থেকে আঁটো সাঁটো করে নিরাপত্তা দিয়ে এইবারে হবে ইলেকশন, যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, তাতে যে আসার সে আসুক, সাধারণ মানুষ শান্তিতে ভোটটা আগে দিক, এবং তাতেই কিন্তু নির্ধারিত হবে যে কে 15 বছর ধরে কত দূর উন্নয়নের কাজ করেছে, কত উন্নয়ন হয়েছে, কত উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, সেটা এবারে পরিষ্কারভাবে প্রমাণ করানোর জন্যই ইলেকশন কমিশন কিন্তু এতগুলো বড় বড় ইনিশিয়েটিভ নিয়েছে। কিন্তু সেসব থাক, উন্নয়ন করার কথা যদি হয়, অর্থাৎ ভোটের ঠিক আগে যে উন্নয়নের কথা হচ্ছে, ভোটের আগে যদি উন্নয়ন সত্যি দেখাতে হয়, তাহলে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, অর্থাৎ আমি যদি এই মুহূর্তে তৃণমূলের একজন সদস্য হতাম, তাহলে আমি বলতাম যে উন্নয়নটা সেইখানে করা উচিত যেখানে মানুষ অনেক বেশি ভালনারেবল, অর্থাৎ মানুষের নির্ভরশীলতা বেশি, এমন জায়গায় উন্নয়ন করলে তাহলে মানুষ অনেক বেশি মনে রাখবে। ভাঙা রাস্তা দিয়ে মানুষ এতকালও চলেছে, ভাঙা তোরণের পাশ থেকে ডিঙিয়ে মানুষ এতকাল চলেছে, খুব একটা অসুবিধা নেই তাতে। কিন্তু যে জায়গায় উন্নয়নটা অনেক বেশি হওয়া প্রয়োজন, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্র, রাজ্যের হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে সারা রাজ্য জুড়ে, সেই সব জায়গাতে উন্নয়নটা এই মুহূর্তে দেখানো উচিত।
কিন্তু অদ্ভুত বিষয়, এই বুদ্ধিটা কেন শাসক দলের কারোর মাথায় আসেনি বুঝতে পারছি না। কারণ ওই সব জায়গায় মানুষ অনেক বেশি অসহায় হয়ে যায়, অনেক বেশি তাদের নির্ভরশীলতা থাকে হাসপাতালগুলোর উপর। সেই হাসপাতালেই যদি উন্নয়নের দশা এই দেখা যায়, তাহলে তো মানুষের মধ্যে আরো ক্ষোভ বাড়বে। অর্থাৎ আমি যদি বলি যে আমাদের রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে, আমাদের রাজ্যের হাসপাতালগুলোর কি উন্নয়ন হয়েছে, হ্যাঁ আপনারা বলতে পারেন যে সামনের গেটগুলো তো অন্যরকম করা হয়েছে, সুন্দর করা হয়েছে, হ্যাঁ নীল হলুদ নীল সাদা রং অবশ্যই করা হয়েছে, কিন্তু নীল সাদা রংকে কি উন্নয়ন বলা চলে? যেগুলো প্রয়োজনীয় ইকুইপমেন্ট সেগুলো কি আনা হয়েছে? বেডের সংখ্যা বাড়ানো হয়েছে? এই যে রোগীদের চাপ কমানোর জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে আলাদা আলাদা জায়গাতে বিভিন্ন হাসপাতালের জন্য জায়গা তৈরি করে সেই সব জায়গায় তাদেরকে শিফট করার কাজ শুরু হয়েছে। হাসপাতালে এই যে কুকুর বেড়ালে চলে আসছে, সদ্যজাত বাচ্চা খুব মরে যাচ্ছে তাদের কামড়ে, তাদের মাথা নিয়ে কুকুর মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইসব যে ঘটনাগুলো রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে আকছার ঘটছে, এগুলোকে প্রিভেন্ট করার জন্য কি কোনো কাজ করা হয়েছে? কিচ্ছু করা হয়নি, কিচ্ছু করা হয়নি। কোনো আজকে গ্রামের হাসপাতালগুলোতে গিয়ে দেখুন, উপযুক্ত ইকুইপমেন্টস নেই যে মানুষের সেবা করা যায়, মানুষের শুশ্রূষা করা যায়। তার জন্য তাদেরকে শহরে আসতে হচ্ছে। এবং শহরেও যদি বলি, শহরেও কি অবস্থা? আজকে আপনারা যদি এসএসকেএম হাসপাতাল দেখেন তাহলে হয়তো মনে করবেন যে না, এসএসকেএম হাসপাতালের তো উন্নতি হয়েছে। কি উন্নতি হয়েছে? শুধুমাত্র উডবার্ন ওয়ার্ডের উন্নতি হয়েছে। কারণ ওই উডবার্ন ওয়ার্ডটি হচ্ছে একটি কুঞ্জ যেটা সাজানো হয়, কারণ কোনো না কোনো প্রাণনাথ কখনো না কখনো তো সেখানে এসে উপস্থিত হবেন। কারণ তৃণমূলের যারা ওপরতলার লোকজন, তারা বিভিন্নভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কাটমানি খেয়ে তারা একেবারে লাল হয়ে রয়েছেন, এবং সেই সময় যখন কেন্দ্রীয় এজেন্সি এসে তাদেরকে গ্রেফতার করবার পরিস্থিতি তৈরি হবে, তখনই তারা অসুস্থ হয়ে পড়বেন, বুকে ব্যথা, পেটে ব্যথা, কিডনিতে হার্ট অ্যাটাক ইত্যাদি নিয়ে তারা এসে উপস্থিত হবেন এই উডবার্ন ওয়ার্ডে। সেখানে ডাক্তারদের পরিচর্যায় একেবারে পায়ের ওপর পা তুলে বেড ভাড়া করে সেখানেই থাকবেন। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার রাজ্য সরকারের চাপে পড়ে বলবে যে না, তিনি এখনো সুস্থ নন, অথচ ওই একই লোকের একই টেস্ট যেটা ওই হাসপাতালে হচ্ছে, সেটা যদি অন্যত্র কোথাও করানো হয়, তখন দেখা যাবে কোনো সমস্যা নেই শরীরে, শুধুই বসে রয়েছেন। তো এই ধোঁকাবাজিটার জন্য এই উডবার্ন ওয়ার্ডটিকে ভালোভাবে সাজানো গোছানো হয়েছে, কিন্তু তার বাইরে এসএসকেএম হাসপাতালের কি এমন উন্নয়ন হয়েছে? এখনো পর্যন্ত রোগী পরিষেবার জন্য যদি স্ট্রেচারের দরকার পড়ে, সেই স্ট্রেচার কিনতে হয় টাকা দিয়ে। সরকারি হাসপাতালে স্ট্রেচার কিনতে হয়, স্ট্রেচার কিনে রোগীকে নিয়ে যেতে হয়, সর্বত্র কাটমানি, সব জায়গায় টাকা খাওয়াখাওয়ির প্রশ্ন উঠে যাচ্ছে। সেসব প্রশ্নে আমি পরেই আসছি, সেসব প্রশ্ন এখন নয়। এখন যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের এই পশ্চিমবঙ্গে যে আরেকটা নামজাদা হাসপাতাল রয়েছে, বা ছিল, এখন রয়েছে বলা ভুল, ছিল, তার নাম আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। সেই আরজি কর মেডিকেল কলেজের ওপর কিন্তু উত্তর কলকাতা থেকে শুরু করে শহরতলি, উত্তর কলকাতা এবং শহরতলি এরিয়ার প্রচুর মানুষ ডিপেন্ডেন্ট। তারা প্রচুর মানুষ এই আরজি কর হাসপাতালে তারা আসেন তাদের রোগের চিকিৎসা করানোর জন্য। কিন্তু সেখানে যে পরিষেবা পাওয়া যায়, সেখানে তো কেউই সেফ না। ডাক্তার থেকে শুরু করে, রোগী থেকে শুরু করে রোগীর পরিবার, কেউ সেফ না। যে কোনো মুহূর্তে যে কোনো কেউ মারা যেতে পারে। এই যদি আমরা আরজি করের অভয়ার কথা ভাবি, সে তো ওখানকার রেসিডেন্সিয়াল ডাক্তার ছিল। সেই ডাক্তারকে তার ভেতরে ঢুকে, হাসপাতালের মতো একটা প্রেমিসেসের ভেতরে ঢুকে, যেখানে নাকি পুলিশ দাঁড়িয়ে থাকে, দ্বাররক্ষী দাঁড়িয়ে থাকে, দারোয়ান দাঁড়িয়ে থাকে, সেখানে ঢুকে তাকে রেপ করে খুন করে দিয়ে চলে গেল। কারা খুন করলো আজ অব্দি তাদের খোঁজ পাওয়া গেল না। সবাই আমরা চিৎকার করলাম জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজি কর। জাস্টিস পেলই না আরজি করের অভয়া, আজ অব্দি পেল না। আজকে তার মা ভোটে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে সে সমস্ত প্রশ্ন গৌণ, কিন্তু এটা তো সত্য যে তার মা এবং বাবা প্রচুর চেষ্টা করেছে তার জন্য জাস্টিস ছিনিয়ে আনার, কিন্তু সেটা আজ অব্দি হয়নি। বাধ্য হয়েই হয়তো তারা নিজেদের হাতে ক্ষমতা নিতে চেয়েছেন, যে ক্ষমতা থাকলে তবে যদি তাদের মেয়েকে জাস্টিস দেওয়া যায়, বা এরকম আরো অনেক মেয়েদেরকে জাস্টিস দেওয়া যায়, তার জন্যই হয়তো অভয়ার মা আজকে ক্ষমতার দিকে এগোচ্ছেন, যে ক্ষমতা অর্জন করতে হবে। কারণ তিনি বারবার এই কথা বলেছেন যে আজকে আমাদের ছেলেমেয়েরা যতই মেরিটোরিয়াস হোক, যতই তাদের প্রতিভা থাকুক না কেন, যদি মা বাবা প্রভাবশালী না হয়, তাহলে এই মেরিটের, এই প্রতিভার কোনো দাম নেই। অত্যন্ত খাঁটি কথা বলেছেন, এবং তার জন্য যদি আজ তিনি ক্ষমতার দিকে এগিয়ে যান, তাহলে তাকে দোষ দেওয়া যায় না। আরজি করের অভয়ার মৃত্যুর পর 14 তারিখ যে ভ্যান্ডালিজম হয়েছিল, তাতে যেভাবে ভাঙচুর করা হয়েছিল, সেই ভাঙচুর করা ঘর কি আজও মেরামত করা হয়েছে? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কি করছিলেন এতদিন ধরে? তিনি তো মেরামত করতে পারতেন জায়গাগুলোকে, তিনি মেরামত করেননি। সেগুলো আজও ওই অবস্থাতেই পড়ে রয়েছে। তিনি পারতেন কথাবার্তা বলতে, তিনি আদালতের সঙ্গে বা সিআইএসএফ এর সাথে কথাবার্তা বলে তাদের নজরের মধ্যে থেকে এর পরিষেবা, যেসব জায়গায় যে পরিষেবাগুলো দেওয়ার কথা, যে জায়গাগুলো ভাঙচুর করা হয়েছে, সেই সমস্ত জায়গাগুলো মেরামত করতে পারতেন, তিনি সেগুলো করেননি। আরজি কর হাসপাতালে এর পরেই দেখা গেল যে নিজের ছেলের হাত ভেঙে গেছে, সেই ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন দমদমের বাসিন্দা, তাকে
লিফটের পরিষেবা না থাকার জন্য, লিফটের ওই দুরবস্থা, বেহাল দশা হওয়ার জন্য লিফট বেসমেন্টের মধ্যে এত জোর ধাক্কা খেলো যে তার লিভার ফেটে গেল, তার হার্ট ফেটে গেল, লাংস ফেটে গেল, তার মুখ থেকে, শরীর থেকে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসলে একটা মানুষ পরিষেবার অভাবে, শুধুমাত্র একটা স্বাভাবিক লিফট পরিষেবার অভাবে একটা মানুষ এভাবে মারা গেল। তার জন্য মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি নেই, তিনি কিছুই বলছেন না, তিনি জানেনই না এই সমস্ত কোনো কথা, অথচ তিনি নাকি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। 3, হাসপাতালে ট্রমা কেয়ার, সেই একই ট্রমা কেয়ার যেখানে এই লিফট বিভ্রাটে একজন মানুষ মারা গেল, সেই ট্রমা কেয়ারই আরেকজন বৃদ্ধ, তিনি বাথরুমে যাবেন, তার শৌচালয়ে যাওয়ার দরকার, অথচ হাসপাতালের সামনে যে শৌচালয়টা রয়েছে সেই শৌচালয়ে তালা বন্ধ, তাকে যেতে হবে সুলভ শৌচালয়ে, টাকা দিয়ে তাকে টয়লেট বা অন্য কিছু করতে হবে, সেখানে তাকে টাকা দিয়ে যেতে হবে, অথচ সামনে যে শৌচালয় রয়েছে সেটা বন্ধ। ট্রমা কেয়ারের মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগের সামনে টয়লেট বন্ধ রাখা, শৌচালয়কে তালা বন্ধ করে রাখা, এটা কি কোনো রকম হাসপাতালের পরিষেবার মধ্যে পড়ে? যদি কোনো রকম সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করে তাড়াতাড়ি করে সেটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানুষের জন্য, পাবলিকের জন্য বা রোগীদের জন্য অ্যাভেলেবেল করার ব্যবস্থা কেন করা হলো না? তা নিয়ে কি মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া গেছে? না, তিনি কোনো বিবৃতি দেননি, তিনি কোনো বক্তব্য রাখেননি। অর্থাৎ এই আরজি কর হাসপাতাল, এটা কিন্তু একটা মৃত্যুপুরী এখন, এটা আর হাসপাতাল নয়। এখানে সাধারণ মানুষ প্রাণ বাঁচানোর জন্য নয়, বরঞ্চ প্রাণ আরো বেশি যাতে চলে যায় তার জন্যই হয়তো এখন ঢুকছে। প্রত্যেকটা মানুষ হয়তো এখন হাসপাতালের ভেতর ঢুকবার সময় মনে হয়, বাবা এই তো শেষবার, এই ঢুকলাম, আর বেরোতে পারবো তো, এই টেনশন নিয়ে প্রত্যেকে ঢুকছেন। কারণ সেখানে ডাক্তার থেকে, রোগী থেকে, রোগীর পরিবার থেকে কেউ সুরক্ষিত নয়। বিভিন্নভাবে সর্বত্র যে মৃত্যু পাতা রয়েছে, যেই না পাটা দেওয়া অমনি সঙ্গে সঙ্গে মৃত্যুর গ্রাসের মধ্যে তাকে আসতে হবে। কোথায় কিভাবে রয়েছে তা কেউ জানে না। আমরা প্রত্যেকে একটা এরকম সংকটাপন্ন অবস্থায় রয়েছি এবং এই বিষয়ে মুখ কিন্তু সবাই খুলতে চায় না। আর জি করে অভয়া হত্যাকাণ্ডের পর যে কি কি নারকীয় ঘটনা সেখানে ঘটে, সেগুলোর তো খতিয়ান উঠে এসেছিল, পড়ে বা শুনে আমরা সবাই শিউরে উঠেছিলাম, পশ্চিমবঙ্গের মানুষ শিউরে উঠেছিল যে এইরকম ভয়ঙ্কর ঘটনা এই হাসপাতালে ঘটে, যেটা আমরা ধারণা করতে পারি না সেই ঘটনাই ঘটছে। এবার এই বিষয় নিয়ে হাসপাতালের যারা ডাক্তাররা রয়েছেন, যারা নার্সরা রয়েছেন, ওয়ার্ড বয়রা রয়েছেন, তারা সাধারণত মুখ খুলতে চান না, কারণ তাদেরকে ভয় দেখানো হয়, কারণ এমনিতেই মৃত্যুপুরী, তার মধ্যে যদি মুখ খোলেন, এ রাজ্যে 2-4টে মার্ডার হয়ে যাওয়া এবং এমন কোনো বড় কথা নয়। এই যে আজকে অভয়ার মৃত্যুর পরে এত কিছু হলো, এত জানাজানি হলো, এত কথা হলো, আলটিমেটলি কি কিছু কাজের কাজ হলো? কিচ্ছু হলো না। সুতরাং একটা মার্ডার হয়ে যাওয়া এই রাজ্যে কোনো বড় কথা নয় এবং তার সে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য শুধুমাত্র ওপরতলার কোনো একজন তৃণমূল নেতার হাত ধরে থাকাই যথেষ্ট। সেখানে দাঁড়িয়ে তারা কোন সাহসে মুখ খুলবেন? কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষ আছেন যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, হয়তো তার জন্য তাদের কেরিয়ার স্যাক্রিফাইস হয়ে যায়, তাদের অনেক রকম ক্ষত তাদের শরীরে তৈরি হয়, কিন্তু তারা কিন্তু তাদের মুখ বন্ধ করেন না, গলার স্বর নামান না। সেই আরজি কর হাসপাতালেরই একজন চিকিৎসক ডক্টর তাপস প্রামাণিক, যিনি আরজি করের এমার্জেন্সি বিভাগের চিকিৎসক হিসেবে এই মুহূর্তে কাজ করছেন, তার কিন্তু কেরিয়ারে অনেক রকম সমস্যা তৈরি হয়েছে। তিনি কিন্তু যথেষ্ট সাফার করেছেন কেরিয়ার নিয়ে, কারণ যে রাত্রে অভয়ার মৃত্যু ঘটেছিল সেই রাত্রে তিনি ছিলেন সেই সেম বিল্ডিং এ এবং তিনি এই বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছিলেন যে অভয়ার মৃত্যুর জন্য যারা যারা দায়ী তাদেরকে কিভাবে সামনে আনা যায় তার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তার কথা কেউ শুনতে চায়নি। তিনি প্রত্যেকবার যখন অভয়ার তদন্তের বিচার হয়েছে, সেটা কলকাতা হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক অথবা শিয়ালদা কোর্ট হোক, সর্বত্র কিন্তু তিনি উপস্থিত থেকেছেন, অভয়ার মা বাবার পাশে তিনি শক্তভাবে দাঁড়িয়ে থেকেছেন। তিনি এই অভয়া আন্দোলনের জন্য যখন নবান্ন অভিযান হয়েছিল, সেখানে পুলিশের লাঠি বা বন্দুকের বাড়ি খেয়ে তার পায়ে কিন্তু ইনজুরি হয়েছে, সেই পা নিয়ে কিন্তু এখনো তিনি সমস্যায় পড়ে রয়েছেন। তিনি কিন্তু তার রেগুলারলি চিকিৎসা করাচ্ছেন এবং বারবার এই অভয়া আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে, সেই কেস সাজাতে গিয়ে ক্লিয়ারের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তারপরেও তিনি কিন্তু থেমে নেই, তিনি কিন্তু এই নিয়ে কথা বলে যাচ্ছেন। কি বলছেন ডক্টর তাপস প্রামাণিক, শুনে নিন। এর জন্য শুধুমাত্র আপনি যদি কয়েকটা ডাক্তার, কয়েকটা নার্সিং স্টাফ দিয়ে যদি বলেন যে তারা সব করবে, তা নয়। আপনাকে আরজি করকে গোটা, আরজি কর এক সময় ছিল স্বর্গ, কিন্তু আরজি কর নিজেকে, আরজি কর হচ্ছে নরক বানিয়ে রেখে গেছে সন্দীপ ঘোষ, এবং তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং দেখা গেছে আপনি আরজি করের প্রতিটা জায়গায়, আপনি হস্টেল বলুন, বিভিন্ন জায়গা বলুন, সেই সমস্ত জায়গায় যে আমূল পরিবর্তন দরকার ছিল সেটা সরকারের তরফ থেকে কিছু করা হয়নি, বা সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও যে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়নি। আপনি যদি বলেন যে বাথরুমে মারা গেল, অ্যাকচুয়ালি বাথরুম নেই,
সেই জায়গায় ট্রমা কেয়ার ইউনিটে বাথরুম নেই। আমরা কি করতে পারি? এখন ডাক্তারবাবুরা আমরা ওষুধ লিখতে পারি, পেশেন্টকে চিকিৎসা করতে পারি, বাথরুম না থাকলে তো আমি কিছু করতে পারবো না। ওদিকে লিফট মানে যে লিফট না থাকে, সেখানে গিয়ে যদি পেশেন্ট মারা যায়, আমরা ডাক্তারবাবুরা কি করতে পারি বা নার্সিং স্টাফ কি করতে পারে? করার কিছু নেই। কারণ ডাক্তার এবং নার্সের সাথে সাথে কিন্তু গ্রুপ ডি বা অন্যান্য যে ক্যাটাগরির স্টাফ, প্যারামেডিক্স, এটা কিন্তু দরকার পড়ে। দেখবেন সেই সংখ্যায় কিন্তু আমাদের নেই, যার জন্যই মানুষ এত সাফার করছে। বা এই যে বললাম যে আপনি আমাদের যে ছোট পায়রার খোপের ভিতরে হচ্ছে, সেটা মাত্র 5টা বেড, 4টে অক্সিজেন পোর্ট। এবার দেখুন ঠান্ডার সময় আমাদের এমন হয়েছে যে ঠান্ডার সময় শ্বাসের সমস্যা বেশি হয়, 10টা পেশেন্ট চলে এসেছে। আপনি যদি ইমার্জেন্সি হয়, আমাদের কি করতে হয়, ওই যে বেড আছে, বেডে না পেশেন্টকে বসিয়ে দিতে। আমরা তো সবসময় বলি পেশেন্টকে শুয়ে রাখতে, আমরা এক একটা বেডে 3জন 4জন করে শুয়ে থাকে, এই বসে থাকে, বসে আমরা চিকিৎসা। একজন অক্সিজেন নিচ্ছে, সে বসে অক্সিজেন নিচ্ছে, তাকে আমরা ঠিক করে শোয়াতে পারছি না, কারণ ওই বেডে আরো 2জন পেশেন্ট বসে আছে। দেখুন আমরা তো লড়াই প্রচুর করেছি, সমস্ত কিছু এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, বিচার দেয়া কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের যে পুলিশি ব্যবস্থা আছে সেটা, বা কেন্দ্রীয় সরকারের সিবিআই, আর বাকিটা হচ্ছে কোর্টের। কিন্তু এই কেসে, এই অভয়া কেসে প্রতিটা পদক্ষেপে যদি ভূমিকা দেখেন, প্রথমত কলকাতা পুলিশ, তাদের ভূমিকাও হচ্ছে অত্যন্ত খারাপ। সেটা নিয়ে ক্রিটিসাইজ করেছে সিবিআই নিজে এবং সুপ্রিম কোর্ট নিজেও। এবং পরবর্তীকালে সিবিআই যে তদন্ত করেছে, সেটাও কিন্তু বহু প্রশ্ন আমাদের সামনে এসছে। আবার যদি বলেন সুপ্রিম কোর্ট, যেটা সর্বোচ্চ আদালত, সেই সর্বোচ্চ আদালতও কিন্তু তারা কিন্তু প্রথমে আমাদের যখন হাইকোর্টে কেসটা চলছিল, হাইকোর্টের চিফ জাস্টিস পি শিবজ্ঞানম স্যারের আন্ডারে কেসটা কিন্তু খুব ভালোভাবে চলছিল। কিন্তু হঠাৎ করে একটা রবিবারের দুপুরে কেসটা কেন প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব তুলে নিলেন, আমাদের আজও জানা নেই। কারণ অভিযোগ তো নেই, হাইকোর্ট যখন ভালোভাবে তদন্ত করছে, তখন সুপ্রিম কোর্ট কেন তুলে নিল? এবং পরবর্তীকালে দেখা গেল সুপ্রিম কোর্ট কিন্তু শুধুমাত্র ওই ডাক্তারদের দাবি দেওয়া, ওই টাস্ক ফোর্স, ন্যাশনাল টাস্ক ফোর্স, সেইটা নিয়ে ব্যস্ত থাকলো। অভয়ার বিচারটা নিয়ে কিন্তু খুব একটা বেশি আর ইন্টারেস্ট দেখালো না। শুনানি হলে 55 মিনিট দেখিয়েছে ডাক্তারদের বিষয়, 5 মিনিট হচ্ছে অভয়াকে নিয়ে, এবং পরবর্তীকালে কেসটা সুপ্রিম কোর্ট ছেড়েও দিয়েছে। আবার হাইকোর্টে যে শুনানি লাস্ট কয়েক মাস ধরে হচ্ছেই না। তার মানে এই যে আমি বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস রেখেও বলছি, সম্মান জানিয়েও বলছি, কোন জায়গায় কিন্তু এই মেয়েটা বিচারের জন্য যে একটা বন্দোবস্ত বা একটা আমরা মানে এরকম বিশ্ব তোলপা রয়েছে, তার একটা যে তাড়াতাড়ি ডিসপোজাল হবে, সেটা কিন্তু কোনো কেউই করেনি। তাহলে আমরা কোথায় যাব? আসবেই। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা হাসপাতাল আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেখানে যেভাবে গাফিলতির অভিযোগে বারবার বিদ্ধ হতে হচ্ছে রাজ্য সরকারকে, স্বাস্থ্যমন্ত্রীকে, তারপরেও তার কোনো টনক নড়েনি। অভয়া কাণ্ডের পরেও কিন্তু রাজ্য সরকার ঠিকমতো নজর দেয়নি এই হাসপাতালের উন্নয়ন কল্পে। যেদিকে তাকান সেদিকেই ফ্লস, যেদিকে তাকান সেদিকেই পরিষেবার অভাব, সেদিকেই কাটমানি, সেদিকেই টাকা খাওয়া খাবি, সেদিকেই ঘাটতি। সুতরাং এইরকম একটা রাজ্য যেখানে প্রায় কিছুই নেই, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে সব কিছু বরবাদ হয়ে গেছে, সেই রকম একটা রাজ্য কি আমাদের প্রাপ্য ছিল? আমরা পশ্চিমবঙ্গবাসী কি ডিজার্ভ করি এটা? কেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধে পাবে না? কেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ শুধুমাত্র সিইএসসি থেকেই বিদ্যুৎ নিতে বাধ্য থাকবে? কেন পশ্চিমবঙ্গের মানুষ সিইএসসি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডে যেতে পারবে না? কেন সোলার পাওয়ার ইউজ করতে পারবে না, যাতে বিদ্যুৎ বিল আরো কম হয়? কেন পশ্চিমবঙ্গের মানুষ গ্যাসের দাম এত বেশি দেবে? কেন উজ্জ্বলা যোজনার গ্যাস নিতে পারবে না পশ্চিমবঙ্গের মানুষ? এরকম হাজারো প্রশ্ন রয়েছে, কিন্তু এই হাজারো প্রশ্নের একটাও উত্তর নেই। শুধুমাত্র একটাই শুনতে পাবেন যে কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র টাকা দেয় না। আজকে যখন কেন্দ্র গ্যাসের দাম বৃদ্ধি করেছে, তা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর চিৎকার করলেন। কেন একজনও বললো না, কেন একবারও কেউ মাথা ঘামালো না যে আমাদের রাজ্যে এই গ্যাসের জন্য যে ট্যাক্স দিতে হয় সেটা 293 টাকা? কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই 293 টাকা থেকে কমিয়ে 193 টাকা করলেন না? সেবেলায় তিনি কমাতে পারলেন না, কেন্দ্র কেন ট্যাক্স বাড়ালো সেই নিয়ে তিনি প্রশ্ন করছেন, জেনেও না বোঝার ভান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক স্বার্থে জেনেও না বোঝার ভান করতে পারেন, কিন্তু আপনি জেনে না বোঝার ভান কেন করবেন? আপনার যেটা প্রাপ্য সেটা কেন আপনি নেবেন না? সুতরাং নিজের প্রাপ্যটা আদায় করে নেওয়ার জন্য বা নিজের প্রাপ্যটা বুঝে নেওয়ার জন্য এই সরকারের প্রয়োজন আছে কি নেই, এই সরকার কতটুকু যোগ্য আপনাকে সেই পরিষেবা দেওয়ার জন্য, যেটা আপনার প্রাপ্য বা আপনার অধিকার, সেটা আপনাকে বুঝে নিতে হবে। এবং সেই বুঝে নেওয়ার জন্য শেষ লড়াই হচ্ছে এই 2026-এর ইলেকশন।
26-এর বিধানসভা ভোটই হলো একমাত্র শেষ লড়াই যেখানে আপনি নিজের গলা ফাটিয়ে নিজের প্রাপ্য আদায়ের কথা বলতে পারবেন। কারণ এটা যদি না হয়, এবারে যদি এই একই দল আবার ক্ষমতায় আসে, তাহলে এই রাজ্যকে বাঁচানো ভগবানের পক্ষেও সম্ভব নয়। জিহাদিদের কবলে আস্তে আস্তে রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলো চলেই গেছে। এবার আরো ভয়ঙ্কর অবস্থা হবে কলকাতার মতো এরিয়াতেও, যারা আমরা এখনো পর্যন্ত সেই আগুনের আঁচ পাচ্ছি না। সুতরাং যদি বাঁচতে চান, তাহলে সঠিক জায়গায় সঠিকভাবে ভোটটা দিন।